একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকের ক্লাস। তোমরা যারা জাবেদা ভয় পাও, জাবেদা প্রস্তুত করতে নানা রকম সমস্যায় পড়ো, ক্লাসটা তাদের জন্যই। তো আজকে আলোচনা করব বিক্রয় সংক্রান্ত যাবতীয় সমস্যা। প্রথমেই বলতে হয় বিক্রয় কি। তাহলে প্রশ্নটা তোমাদেরই করলাম, কে কি উত্তর দিবে? অনেকে অনেক রকম ভাববে। তো আমি যেহেতু সরাসরি ক্লাস দিচ্ছি, তো আমি বলে দিচ্ছি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা মুনাফার উদ্দেশ্যে দুই পক্ষের মধ্যে পণ্য বা সেবার যাবতীয় আদান প্রদানকেই বিক্রয় বলা হয়। ইংরেজিতে একে সেলসও বলা হয়। অর্থাৎ বিক্রয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব হস্তান্তর করা হয়। আমি আবার বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই পক্ষের মধ্যে, দুই বা ততোধিক পক্ষের মধ্যে পণ্য বা সেবার যাবতীয় আদান প্রদানকে বিক্রয় বলা হয় এবং বিক্রয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব হস্তান্তর করা হয়। এখন এতেই কিন্তু শেষ না, তাহলে আরও কিছু ন্যূনতম কিছু বৈশিষ্ট্য, কিছু শর্ত থাকা উচিত। তাহলে বিক্রয়ের মধ্যে মূলত তিনটি শর্ত থাকা বাধ্যতামূলক, যেমন দুটি পক্ষ, নাম্বার 2 পণ্য বা সেলসের পণ্য বা সেবার আদান প্রদান, 3 মুনাফার উদ্দেশ্য। তাহলে আমরা সংজ্ঞায় কিন্তু বিষয়টা বলেছি। বিক্রয় হচ্ছে তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই পক্ষের মধ্যে পণ্য বা সেবার যাবতীয় আদান প্রদানকে বিক্রয় বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসব বিক্রয় সংক্রান্ত কিছু লেনদেন, যে লেনদেনগুলো প্রতিষ্ঠানে সংগঠিত হয় আর তারই ধারাবাহিকতা প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। তো সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এই বিক্রয় সংক্রান্ত জাবেদা প্রস্তুত করতে গিয়ে আমাদের কিছু সমস্যায় পড়তে হয়। যাতে এই সমস্যায় আর পড়তে না হয়, তার জন্য আমরা কিছু বেসিক কিছু ধারণা আমরা নিয়ে নিব। ধারণা নাম্বার 1, শুধু পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় হিসাব লেখা হয়। ধারণা নাম্বার 2, কোনো প্রকার সম্পত্তি বা মণিহারি বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় হিসাব লেখা হয় না। ধারণা নাম্বার 3, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং নগদ কথাটি উল্লেখ না থাকলে বাকিতে বিক্রয় ধরতে হবে। আমি আবার বলছি, কোনো পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং নগদ কথাটি উল্লেখ না থাকলে তাহলে মনে করতে হবে এই লেনদেনটা ধারে সংগঠিত হয়েছে। ধারণা নাম্বার 4, ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ ক্রেতার নাম উল্লেখ না থাকলে প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার হিসাব লেখা হয়। ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বা ক্রেতার নাম উল্লেখ না থাকলে প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার হিসাব লেখা হয়। ধারণা নাম্বার 5, বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাব বা দেনাদারের সম্পর্ক। ধারণা নাম্বার 6, পণ্য বিক্রয় নগদে বা ধারে উল্লেখ না থাকলে নগদে বিক্রয় করা হয়েছে বলে ধরে নিতে হবে। এখন আমরা এই যে 6টা ধারণা আমরা নিলাম, এক কথায় আমরা যদি বলতে চাই, পণ্য বিক্রয় করলে তা বিক্রয় হিসাবে বা বিক্রয় হিসাব নামে লেখা হয়। বিক্রয় আয় বলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে এবং বিপরীত যে হিসাব, সে বিপরীত হিসাবটা হবে ডেবিট। সে বিপরীত হিসাবটা কি হবে? এটা যদি আমরা নগদে যদি বিক্রি করে থাকি তাহলে বিপরীত হিসাবটা নগদান হিসাব হবে ডেবিট। যদি ধারে বিক্রি করে থাকি তাহলে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব হবে ডেবিট। যদি আমরা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করে থাকি তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, বা স্বীকৃতির মাধ্যমে কোনো পণ্য বিক্রয় করলে তখন সেটা হবে প্রাপ্য নোট হিসাব ডেবিট, আর পণ্য রপ্তানি করলে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমরা বিক্রয় হচ্ছে, এখানে আমরা দেখছি ক্রেডিট এবং এর সাথে সংশ্লিষ্ট অনেকগুলো হিসাব দেখেছি, সেই হিসাবগুলো হচ্ছে কি ডেবিট। তো
তো যখন প্রশ্নে যেভাবে থাকবে আমরা উত্তরটা সেভাবে করব। ক্লিয়ার? আচ্ছা, অবশ্যই ক্লিয়ার। তো আমরা এখন কয়েকটা লেনদেন দেখব এবং লেনদেনের হিসাবের খাতায় কিভাবে লিখতে হয়, দ্যাট মিনস প্রাথমিক অবস্থায় জাবেদা কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু দেখে নিব। প্রথম লেনদেন নগদে পণ্য বিক্রয়, এটার জন্য আমাদের জাবেদাটা কি হবে? তাহলে আমার প্রথম যে কাজ সেটা দেখতে হবে যে লেনদেনটা সংগঠিত হয়েছে লেনদেনকে দুটি পক্ষে বিভক্ত করতে হবে, দুটি পক্ষ নির্বাচন করতে হবে। এখানে নগদে পণ্য বিক্রয়, তাহলে বিক্রয় অবশ্যই একটা পক্ষ, আরেকটা পক্ষ হচ্ছে কি যেহেতু নগদ টাকায় বিক্রি করা হয়েছে তাহলে নগদান আরেকটা পক্ষ। তাহলে আমাদের নগদান হিসাব একটা, নগদ একটা হিসাব আর বিক্রয় একটা হিসাব। এখন কোন হিসাবটা কি হবে? যেহেতু বিক্রয় একটা আয়ের হিসাব, সো এই বিক্রয় হিসাবটা আমরা এখানে কি করে দিব? ক্রেডিট করে দিব। আর এর বিপরীত যে দাখিলাটা দ্যাট মিনস নগদান হিসাব তাকে আমরা ডেবিট করে দেব। তাহলে নগদে পণ্য বিক্রয় এর জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এটার জন্য যত টাকা থাকবে সেই টাকাটা তোমরা লিখে দিবে, লেনদেনের মধ্যে টাকাটা অবশ্যই উল্লেখ থাকবে। আর একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা লেনদেন যখন আমরা প্রাথমিক অবস্থায় জাবেদা বইতে লিপিবদ্ধ করি সেখানে কিন্তু আমাদের অবশ্যই ব্যাখ্যা দিতে হয় অথবা কারণ লিখতে হয়। আর যেহেতু এটা ক্লাস আমি বলে দিচ্ছি, অন টাইম বলে দিচ্ছি, প্রত্যেকটা লেনদেনের সাথেই কি হবে একটা ব্যাখ্যা অথবা কারণ উল্লেখ করে দিতে হবে। আর দেওয়াটা ভালো, কখনো কখনো প্রশ্নে উল্লেখ থাকে, কখনো কখনো থাকে না, তবে তোমরা চেষ্টা করবে ব্যাখ্যাটা উল্লেখ করে দেওয়ার। তাহলে আমরা প্রথম অপশনটা পেয়ে গেলাম, প্রথম একটা লেনদেন আমরা দেখলাম। পরবর্তী আরেকটা লেনদেন দেখি, তার একটু অন্যরকম। সেটা হচ্ছে নাসিমের নিকট নগদে পণ্য বিক্রয়। এখানে কিন্তু নাসিম এবং নগদ দুটো শব্দই কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তাহলে নাসিমের নিকট নগদে পণ্য বিক্রয়, তাহলে এখানেও কিন্তু আমাদের নাসিম ব্যক্তিকে কিন্তু আমি এখানে জাবেদায় হিসাবের একটা পক্ষ আমরা নির্বাচন করব না, আমরা নির্বাচন করব একটা দাখিলা, সেটা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট। এখানেও কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট, যদিও ব্যক্তির নাম উল্লেখ আছে। আমরা কিন্তু একটু আগে পূর্ববর্তী শর্তগুলো পড়েছিলাম, ব্যক্তির নাম উল্লেখ থাকলে এবং নগদ কথাটা উল্লেখ থাকলে সেখানে কিন্তু আমাদের কি হবে না, আমাদের ব্যক্তির নাম প্রাধান্য পাবে না, এখানে নগদান হিসাবটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। আমরা বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি। তাহলে জাবেদাটা কি হচ্ছে? নাসিমের নিকট নগদে পণ্য বিক্রয়, জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা যত তত টাকা আমরা লিখে দিব। এবার আসি, যদি পরবর্তী আরেকটা লেনদেন যদি আমরা দেখি সেটা হচ্ছে চেকে পণ্য বিক্রয়। এখন চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে আমরা জানি চেক পাওয়া মানে হচ্ছে, এখন বর্তমান ট্রানজ্যাকশানে চেক পাওয়া মানে হচ্ছে যে সরাসরি ব্যাংক হিসাবটাকে আমরা কি করি, ব্যাংক হিসাবটাকে আমরা ডেবিট। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে আমরা কি লিখবো? জাবেদাটা লিখবো হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? আচ্ছা, এখন পরবর্তীতে আরেকটা জার্নাল যদি আমরা দেখি, চেকে পণ্য বিক্রয় ৬০০০ টাকা, প্রাপ্ত চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে একটু আগে যে লেনদেনটা আমরা দেখলাম আর এখন যে লেনদেনটা দেখলাম এটার উত্তর কিন্তু একই, কিন্তু ভাষাগত কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমরা কি বলতে পারছি? চেকে পণ্য বিক্রয় ৬০০০ টাকা, প্রাপ্ত চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা। তো এখানে কিন্তু আগের লেনদেনটার সাথে কিন্তু এটা অনেকটাই মিল আছে, শুধু ভাষাগত পরিবর্তন। ধরে নিই ৬০০০ টাকার জন্য কি হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী আরেকটা লেনদেন আমরা দেখব, সেটা হচ্ছে ধারে পণ্য বিক্রয়। তাহলে ধারে পণ্য বিক্রয় করলে আমরা পূর্ববর্তী শর্তগুলো পড়েছিলাম, ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমাদের দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব আমাদের কি হবে? ডেবিট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব অবলিক দিয়ে দেনাদার হিসাব ডেবিট, ডো বিক্রয় হিসাব ক্রেডিট। কেন বিক্রয় হিসাব ক্রেডিট? কারণ বিক্রয় যেহেতু আমাদের আয়, সেই হিসাবটা আমরা ক্রেডিট করে দিলাম। আর এই টাকাটা যেহেতু আমি পাইনি, পাবো, তাহলে যার কাছে পাবো তিনি আমার কাছে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব, অতএব ওটা আমার এক ধরনের সম্পদ হিসাবে আমরা ওটা কি করে দিলাম? ডেবিট করে দিলাম। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এর পরবর্তী আমরা আরেকটা লেনদেন আমরা দেখব, সেটা হচ্ছে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করলে।
প্রাপ্য বিল কি? সাধারণত প্রাপ্য বিল পণ্য বিক্রয় করার সময় যদি আমরা কোনো বিল প্রস্তুত করি এবং কেউ যদি এটাতে স্বীকৃতি দেয়, তাহলে এই বিলটা আমার কাছে হয়ে যাবে কি প্রাপ্য বিল, আর যিনি স্বীকৃতি দেবে তার কাছে হয়ে যাবে এটা হচ্ছে প্রদেয় বিল। সো আমরা এখানে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করলে আমরা প্রাপ্য বিল, যেহেতু আমাদের কাছে এটা একটা সম্পদ, সেহেতু প্রাপ্য বিল হিসাব আমরা এখানে ডেবিট করব আর বিক্রয় হিসাব ক্রেডিট করব। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী আরেকটা লেনদেন যদি দেখি, সেখানে দাগ কাটা চেকের মাধ্যমে বা দাগ কাটা চেকের বিনিময়ে পণ্য বিক্রয় করলে, এখানে দাগ কাটা চেক আমরা সাধারণত উল্লেখ করেছি বা আমরা জানি যে একটা চেকের কর্নার বরাবর এভাবে একটা দাগ কাটা থাকে, দুটো দাগ রেখা টানা থাকে, সেটাকে আমরা বলেছি দাগ কাটা চেক। আমরা একটু দেখে নিই একটা দাগ কাটা চেকের বৈশিষ্ট্য কেমন হয়, আমরা একটু দেখে নিই। ওকে, তো আমরা এখানে দেখতে পেলাম যে একটা চেকের কর্নারে যদি লেখা থাকে কি দুটো দাগ সমান্তরাল, দুটো দাগ রেখা টানা থাকে, তখন তাকে আমরা দাগ কাটা চেক বলি। এই দাগ কাটা চেকের মধ্যে পণ্য বিক্রয় করলে সেই পূর্ববর্তী হিসাবের মতোই হবে, ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরবর্তীতে আরেকটা লেনদেন যদি আমরা দেখি যে 10% কারবারি বাট্টায় পণ্য বিক্রয়, 10% কারবারি বাট্টায় পণ্য বিক্রয়। এখন কারবারি বাট্টা এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমরা আগে পাবলিশ করেছিলাম। তোমরা যদি এই বাট্টা সংক্রান্ত কোনো সমস্যা ফিল করো, তাহলে আমার পূর্ববর্তী ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিবে। তো এখানে কারবারি বাট্টার যেহেতু সরাসরি বিক্রয় এবং ক্রয়ের সাথে সরাসরি সম্পর্কিত, এই জন্য আমাদের এখানে হিসাবটা হবে কি, আমাদের কারবারি বাট্টাটা সাধারণত হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করা হয় না বা হিসাবের খাতায় লেখা হয় না। তো এই কারবারি বাট্টাটা মাইনাস করে, বিয়োগ করে, বাদ দিয়ে তারপরে আমরা হিসাবে অন্তর্ভুক্ত করি। তাহলে 10% কারবারি বাট্টা পণ্য বিক্রয় করলে, ধরে নিই 2000 টাকা পণ্য বিক্রি করেছি 10% কারবারি বাট্টায়, এখানে কি হবে? তাহলে আমরা এখানে জাবেদার ঠিকই করব হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। সেখানে আমরা কি করে দিব, 10% যে আমাদের বাট্টা 2000 টাকা 10% আমাদের কত আসে, 2000 টাকা 10% আমাদের আসে হচ্ছে 200 টাকা। কত টাকা আসে তাহলে? 2000 টাকা 10% 200 টাকা আসে। এই 200 টাকা বাদ দিয়ে বাকি থেকে কত? 1800 টাকা। সেই 1800 টাকা আমরা কোথায় লিখে দিব? আমাদের হিসাবের খাতায় লিখে দিব। সেখানে আমরা জাবেদা লিখব নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? আরেকটা জার্নাল দেখি, বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয়। এবার যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে, আবার এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে। ভেরি ইম্পর্ট্যান্ট একটা জার্নাল, ভেরি ইম্পর্ট্যান্ট একটা ট্রানজ্যাকশন বা লেনদেন। এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আমরা আসতে দেখি। তো তাহলে আমরা এখানে কি লিখব? বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয় করা হলে এখানে কিন্তু আমি বিক্রি করে নগদ টাকাই পাবো। আর এটা কেউ মনে মনে ভাবতে পারো যে স্যার এখানে তো যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে, তাহলে আমরা কেন বিক্রয় লিখব? এখানে প্রথমেই কিন্তু বলা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যা কিছু বিক্রয় করা হবে সবই তো বিক্রয়ের উদ্দেশ্যে কৃত, মানে ক্রয় করেছিলাম বিক্রয় করার উদ্দেশ্যে, তো এটা অবশ্যই আমাদের কাছে কি বিক্রয় হিসেবে এটাকে আমরা চিহ্নিত করব। কিন্তু যদি বলতো যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, তখন কিন্তু আমরা বিক্রয় হিসাব অবশ্যই লিখতাম না। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখব? বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয় করা হলে জাবেদা লিখব যে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা যদি থাকে 10,000 টাকা আমরা লিখে দিব। ক্লিয়ার? ওকে, এরপরে বাবুলের নিকট 10% বাট্টায় 30,000 টাকার পণ্য বিক্রয় করে 50% নগদে ও 50% চেকে পাওয়া গেল। এবার এই জার্নাল এই যে ট্রানজ্যাকশন বা এই লেনদেনটাতে কিন্তু একটু চিন্তার বিষয় আছে যে বাবুলের নিকট 10% বাট্টায়। তাহলে বাবুলের নিকট 10% বাট্টা বলতে কত বোঝায়? যে আমাদের এই বাট্টাটা হচ্ছে সরাসরি কারবারি বাট্টা। তাহলে 30,000 টাকায় 10% যদি বাট্টা দিই, তাহলে আমাদের কত টাকা আসে? আমাদের 3,000 টাকা আমাদের বাট্টার টাকা কি হবে? মাইনাস করে তারপরে আমাদের হিসাবের খাতায় লিখতে হবে। তো এখানে 30,000 টাকার 10% ধরলে আমাদের আসে হচ্ছে 3,000 টাকা। তো 3,000 টাকার মধ্যে আমাদের তাহলে 30,000 টাকা থেকে 3,000 টাকা, যদি 30,000 টাকা থেকে যদি 3,000 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের কত আসে? আমাদের থাকে হচ্ছে 27,000 টাকা। তার 27,000 টাকার অর্ধেক পেয়েছি কিসের মাধ্যমে? নগদে। আর অর্ধেক পেয়েছি কিসের মাধ্যমে? চেকে। তাহলে আমাদের জাবেদাটা আমরা যখন হিসাবের খাতা যখন জাবেদাটা লিখবো, তখন আমরা জাবেদা লিখবো হচ্ছে নগদান হিসাব ডেবিট। আমরা জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা করে হবে? 13,500 করে।
আবার বলছি 13,500 করে হিসাবের খাতায় লিখতে হবে। নগদান হিসাব 13,500 ডেবিট, ব্যাংক হিসাব 13,500 ডেবিট এবং বিক্রয় হিসাব টোটাল 27,000 টাকা ক্রেডিট। এ পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আজকের আলোচনা থেকে আমরা এটাই শিখতে পেরেছি যে বিক্রয় কতভাবে হতে পারে, বিক্রয়ের সাথে সম্পর্কিত যে লেনদেনগুলো সাধারণত হয়। আরেকটা বিষয় আমি একটু বলে যাই যে এই বিক্রয় সংক্রান্ত আরেকটা বিষয় আমাদের অন্তর্ভুক্ত করতে হতো, সেটা হচ্ছে ভ্যাট। তো ভ্যাট নিয়ে একটা কমপ্লিট একটা ক্লাস আমি নিতে চাচ্ছি, এজন্য আজকে আমি ভ্যাটটা অ্যাভয়েড করে গেলাম। পরবর্তী ক্লাসটাই আমরা বিক্রয় এবং ক্রয়, এই ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাটের একটা পূর্ণাঙ্গ একটা ক্লাস আমরা নিব। তোমরা একটু কষ্ট করে ক্লাসটা দেখবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।